যেটা ন্যাশনাল লিগ বা জাতীয় লিগ বা আগে আই লিগ, আজ সেটা আইএসএল, এরকম লিগ 2004-এর পরে ইস্ট বেঙ্গলের ঘরে আসেনি। যে 1-1 1-1 ড্র হওয়াতে কেউ হারেনি। শেষ মুহূর্তে মোহনবাগান যেভাবে গোল শোধ করেছে, ইস্ট বেঙ্গল খানিকটা আত্মতুষ্টিতে ভুগেছিল বলে আমার মনে হয়। কলকাতার ফুটবল আবার মনে হয় জেগে উঠেছে। মোহনবাগান ইস্ট বেঙ্গল কে কেন্দ্র করে কলকাতার ফুটবল যে আবার জেগে উঠছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা ইস্ট বেঙ্গলের পক্ষে একটা ডিসঅ্যাডভান্টেজের কারণ হতে পারে অভিজিৎ মন্ডল এবং অরিন্দম হতে পারে অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল, কারণ ইস্ট বেঙ্গল 5 গোলের অ্যাডভান্টেজ লিডে রয়েছে। মোহনবাগানকে দিল্লিকে হারাতে হবে 6 গোলে, যেটা খুব অসম্ভব বলে মনে হয়। প্রয়াণে সমস্ত ক্রীড়া জগৎ যেভাবে শোকস্তব্ধ হয়েছিল, স্বাভাবিক মোহনবাগানের বটবৃক্ষের মতো একজন স্বপন সাধন বসু, তার চলে যাওয়া মানে মোহনবাগান তার গার্জিয়ানকে হারিয়ে ফেলেছে, এরকম একটা জায়গায়। ইস্ট বেঙ্গলের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত নিবিড় ছিল এবং ইস্ট বেঙ্গলের প্রাণ পুরুষ দীপক দাস যেদিন মারা গিয়েছিলেন সেদিন টুকদাকে অফিসে আমি খবরটা দিয়েছিলাম। টুকদাকে হাওয়া করে আমি শিশুর মতো কাঁদতে দেখেছিলাম। এবার তাহলে কে রইল আমার প্রতিপক্ষ? পল্টু নেই, পল্টু থাকলে আমাকে বলতো কেমন দিলাম, সেই পল্টু নেই। শেষ হাসি কে আসবে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, অর্থাৎ পরশুর ম্যাচের নির্ভর করবে কে শেষ হাসি আসবে। স্পোর্টস পালস, মাঠের বাইরের খেলার আসল গল্প। নমস্কার, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। আমি শুভজিৎ, আমার সঙ্গে আছেন আমাদের কনসাল্টিং এডিটর জয়ন্ত চক্রবর্তী। আমরা গত 17ই মে দেখলাম কলকাতা ডার্বি। এই মুহূর্তে আইএসএল এর এক টান উত্তেজনা চলছে। কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, দুজনের মধ্যে এখন টাইটেল রেসের লড়াই, কে পাবে শিরোপা সেই নিয়ে লড়াই চলছে। গত ডার্বিতে 1-1 ভাবে ড্র হয়েছে, দু দলই তাদের মরণপণ চেষ্টা করেছে, করে তারা শেষমেশ অমীমাংসিত হবে, খেলাটি শেষ হয়। এবার দেখার বিষয় আগামী 21 তারিখ শেষ খেলা দুজনেরই, এক ইস্ট বেঙ্গলের ইন্টারকাশির সঙ্গে এবং মোহনবাগানের স্পোর্টিং ক্লাব দিল্লির সঙ্গে। দেখার বিষয় কে শিরোপা জিতে নিতে পারে। জয়ন্তদা, কি মনে হচ্ছে? দেখো, সর্বপ্রথম আমি বলবো যে সেদিন 1-1 করে খেলার অমীমাংসিত হয়েছে, সেটা বোধহয় টুটু বসুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সব থেকে বড় ব্যাপার হয়েছে। কারণ আমরা জানি যে টুটু বসুর নিধন হয়েছে। টুটু বসুর নিধন হওয়াটা আমার কাছে খুব ব্যক্তিগত সুখের ব্যাপার, কারণ আমি আমার সাংবাদিকতার জীবনে যে 3 জনের সাহচর্য পেয়েছি, অজয় বসু, অমিতাভ চৌধুরী, ব্যক্তি হলেন এই টুটু বসু বা টুটুদা বলে যিনি পরিচিত ছিলেন। টুটুদার রক্তে ছিল মোহনবাগান, টুটুদার দেহটি কাটলে হয়তো বা সবুজমান রক্ত বেরোত। ইস্ট বেঙ্গলের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত নিবিড় ছিল এবং ইস্ট বেঙ্গলের প্রাণ পুরুষ দীপক দাস যেদিন মারা গিয়েছিলেন সেদিন টুকদাকে অফিসে আমি খবরটা দিয়েছিলাম। টুকদাকে হাওয়া করে আমি শিশুর মতো কাঁদতে দেখেছিলাম। এবার তাহলে কে রইল আমার প্রতিপক্ষ? পল্টু নেই, পল্টু থাকলে আমাকে বলতো কেমন দিলাম, সেই পল্টু নেই। অত্যন্ত দুঃখের সঙ্গে টুকদা কেঁদেছিলেন। সুতরাং 1-1 করে মীমাংসিত হয়েছে ম্যাচটি। সেই ম্যাচটিতে টুটু বসুর প্রতি বোধহয় যোগ্য সম্মান দিয়েছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল পক্ষ। হ্যাঁ, সেটা বলাই যায় যে টুটু বসুর প্রয়াণে সমস্ত ক্রীড়া জগৎ যেভাবে শোকস্তব্ধ হয়েছিল, স্বাভাবিক মোহনবাগানের বটবৃক্ষের মতো একজন স্বপন সাধন বসু, তার চলে যাওয়া মানে মোহনবাগান তার গার্জিয়ানকে হারিয়ে ফেলেছে, এরকম একটা জায়গায়। সেখানে সেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে হয়তো ম্যাচটি 1-1 শেষ হয়েছে। সেটা হয়তো কোথাও প্রকৃতির কাকতালীয় হিসেবে প্রকৃতির নিয়ম মতো বলা যেতে পারে, যে 1-1 ড্র হওয়াতে কেউ হারেনি। শেষ মুহূর্তে মোহনবাগান যেভাবে গোল শোধ করেছে, ইস্ট বেঙ্গল খানিকটা আত্মতুষ্টিতে ভুগেছিল বলে আমার মনে হয়। হ্যাঁ, একদম, কারণ নাহলে 85 মিনিটে গোল হয়েছে, সেখান থেকে 12 মিনিট গোলের লিড রাখতে পারেনি, 5 মিনিটের মাথায় আবার ফেরত গোল দিয়ে দেয় মোহনবাগান। যদিও প্রতি মুহূর্তে টান খেলা হয়েছে, এ পক্ষ ও পক্ষ কোনো পক্ষই কাউকে কম নয়, সবাই বলা যায় মানে 50-50 খেলা লড়াই, সমানে সেয়ানে লড়াই হয়েছে। একটা জিনিস কিন্তু ভালো লাগছে জয়ন্তদা, কলকাতার ফুটবল আবার মনে হয় জেগে উঠেছে। মোহনবাগান ইস্ট বেঙ্গল লড়াই কে কেন্দ্র করে কলকাতার ফুটবল যে আবার জেগে উঠছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল খেলবে ইন্টারকাশির বিরুদ্ধে এবং মোহনবাগান খেলবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে দিল্লির বিরুদ্ধে। এই যে দুজনের লড়াই, এই লড়াইতে নির্ধারিত হবে এবার আইএসএল চ্যাম্পিয়ন কারা হবে। অর্থাৎ বলা যেতে পারে অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল, কারণ ইস্ট বেঙ্গল 5 গোলের অ্যাডভান্টেজ লিডে রয়েছে। মোহনবাগানকে দিল্লিকে হারাতে হবে 6 গোলে, যেটা খুব অসম্ভব বলে মনে হয়। ইস্ট বেঙ্গলকে আবার ইন্টারকাশির বিরুদ্ধে ম্যাচ জিততে হবে। ম্যাচ যদি তারা কোনোভাবে পদস্খলন হয় তাহলে কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। মোহনবাগান যদি দিল্লিকে হারায়, 1 গোলও হারায়, তাহলে তারা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে যদি ইস্ট বেঙ্গল তারা ইন্টারকাশির কাছে পরাজিত হয় কিংবা ড্র করে। সুতরাং ডু অর ডাই সিচুয়েশন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দলই করেছে। নিঃসন্দেহে কলকাতার ফুটবলের অগ্রগমনে এটা একটি দর্শন।
হ্যাঁ, আমার বলার পক্ষে আপনি যেরকম বললেন, আমি জয়ন্তদার কথা ধরেই বলি যে অবশ্যই দুজনকে তো জিততেই হবে, শেষ ম্যাচে দুটো দলকে জিততে হবে যদি চ্যাম্পিয়ন হতে হয়। মোহনবাগানের কাছে একটু কঠিন, কারণ ওই যে যদি ইস্টবেঙ্গল 1-0 গোলেও জিতে যায় ইন্টারকাশির সঙ্গে, তাহলে সেক্ষেত্রে ওদেরকে 6-0 গোলে বা তার বেশি গোল দিলে তবেই একমাত্র, কারণ গোল লিড তারপরে হেড টু হেড দেখা হবে তার নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল একটু অ্যাডভান্টেজ। ইস্টবেঙ্গলের কাছে সেই প্রেশারটা নেই যে আমাদের এত গোল মারতেই হবে, মোহনবাগানের সেই প্রেশারটা থাকছে। আবার ইস্টবেঙ্গলের একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কারণ ইন্টারকাশির কোচ হচ্ছেন অভিজিৎ মন্ডল এবং গোলকিপার কোচ হচ্ছেন অরিন্দম ভট্টাচার্য। দুজনেই কিন্তু ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের খুব ভালো মতো চেনে, সুতরাং এটা ইস্টবেঙ্গলের পক্ষে একটা ডিসঅ্যাডভান্টেজের কারণ হয়ে যেতে পারে অভিজিৎ মন্ডল এবং অরিন্দম ভট্টাচার্য। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে ওই শেষ ল্যাপে এসে ইস্টবেঙ্গল বহুবার এরকম হয়েছে, সে ল্যাপে এসে পচাশার মধ্যে পা কেটে, ইন্টারকাশি হয়তো প্রতিপক্ষ হিসেবে সেরকম সেরকম ভারী প্রতিপক্ষ নয়, কিন্তু তবু বলা যেতে পারে না যে শেষ মুহূর্তে কি হতে পারে। খেলা কখনোই বলা যায় না শেষ বাসি বাজা অব্দি যে কি দাঁড়ায়। যদিও কোচ অস্কার বুজো এবং সমগ্র ইস্টবেঙ্গল দল চাইবে 22 বছর, প্রায় 22 বছর ইস্টবেঙ্গলের ঘরে জাতীয় লিগ বা জাতীয় পর্যায়ের কোনো বড় খেতাব আসেনি একমাত্র সুপার কাপ ছাড়াই। কিন্তু যেটা ন্যাশনাল লিগ বা জাতীয় লিগ বা আগে আই লিগ, আজ সেটা আইএসএল, এরকম লিগ 2004-এর পরে ইস্টবেঙ্গলের ঘরে আসেনি। তো সেটা পাওয়ার জন্য ইস্টবেঙ্গল সমর্থক জনতা যেভাবে মুখিয়ে রয়েছে, আশা করি প্লেয়াররাও সেই নাচটা বুঝতে পারছে, সেই উন্মাদনাটা ফিল করতে পারছে। একটা সমস্যা ইস্টবেঙ্গলের আছে, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে 10,000-এর বেশি সমর্থক থাকতে পারবেন না, এটা ইস্টবেঙ্গলের পক্ষে ডিসঅ্যাডভান্টেজ। যদিও নীতু সরকার তিনি বলেছেন তিনি ক্লাবের মধ্যে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে খেলা দেখাবার ব্যবস্থা করবেন, কিন্তু মোহনবাগানের আবার সমর্থনটা বেশি রকমের হবে, কারণ মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলছে। এই যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা জানি যে প্রায় 60,000 দর্শক বসতে পারেন। সুতরাং এক্ষেত্রে ইস্টবেঙ্গলকে খানিকটা প্রতিবন্ধকতা নিয়ে খেলতে হবে। ইন্টারকাশি টিম হিসেবে খুব ভালো নয়, আবার দিল্লি একাদশী খুব ভালো টিম নয়, সুতরাং শেষ হাসি কে আসবে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, অর্থাৎ পরশুর ম্যাচের নির্ভর করবে কে শেষ হাসি আসবে। একদম। আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি, প্রতিপক্ষ হিসেবে হয়তো দুটো দলই, ইন্টারকাশি বা স্পোর্টিং ক্লাব দিল্লি, কেউই সেরকম বড় প্রতিপক্ষ না এবং জয়টা খুব একটা কঠিন হওয়ার কথা না, কিন্তু সবচেয়ে বেশি যেটা কাজ করবে সেটা হলো মনস্তাত্ত্বিক। এই ম্যাচের একটা প্রেশার সবসময় কাজ করবে দুটো দলের উপরে, কারণ মোহনবাগানকে 6 গোল মারতে হবে, ইস্টবেঙ্গলকে জিততেই হবে, এবং সেই মনস্তাত্ত্বিক জায়গা থেকে যদি কোনো পদস্খলন হয় সেটাই একমাত্র সম্ভব। এছাড়া জয় খুব একটা কঠিন হওয়া দুটো দলের পক্ষে কঠিন হওয়া উচিত নয়। যে দলটি দিল্লি খেলবে সে দলটি হায়দ্রাবাদ থেকে দলটিকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ হায়দ্রাবাদের সব খেলোয়াড়ই প্রায় দিল্লি দলে এসে গেছেন, এবং রাইট ব্যাকে যিনি খেলবেন তিনি অত্যন্ত ভালো খেলোয়াড়, তিনি কলকাতায় খেলে গেছেন, সুতরাং তার একটা অ্যাডভান্টেজ দিল্লি একাদশ পাবে। তো মোহনবাগানের যেভাবে খেলছে, মোহনবাগানের যে খেলোয়াড়দের খেলার তালিকা, তাতে কিন্তু মোহনবাগানকে এই ম্যাচে অ্যাডভান্টেজ মোহনবাগান করলে ভুল হবে না, যদিও ইন্টারকাশি ম্যাচে ইস্ট বেঙ্গলকে অ্যাডভান্টেজ পজিশনে আমি রাখবো। একদম ঠিক। আমার মনে হয় দুটো ম্যাচই দুটো দল জয়ের জায়গায় নিয়ে যাবে, কেন একদিকে সার্জিও লোবেরা কোচ, একদিকে অস্কার বুজো, দুজনেই চেষ্টা করবেন নিয়ে যাওয়ার। দেখুন বাংলার যতটা আমি মনে হয় বাংলার, আমাদের যদি বলি বাংলার ফুটবলের জন্য কিন্তু ভালো দিক, যাই হোক খেলার ফল যাই হোক, 1 আর 2 দুটো জায়গা কিন্তু বাংলার দুই দলই ধরে রাখছে, দুই প্রধানের হাতেই থাকছে। নিঃসন্দেহে এটা বড় খবর, কারণ দীর্ঘদিন পরে বাংলার এই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান 1-2 স্থানে দাবিদার হয়েছে, এবং এটা নিঃসন্দেহে বাংলার ফুটবলের পক্ষে ভালো। বাংলার ফুটবলের পক্ষে ভালো বলছি, কিন্তু ভারতীয় ফুটবলের পক্ষে ভালো কোথায়? ভারতীয় ফুটবল দল 142 নেমে গেছে। ভারতীয় ফুটবলের জন্য ভালো নয়, তার জন্য যতটা এবারে যে লিগটা হয়েছে, যদি সেই আলোচনায় আসি, আমরা আজকের দিনে হয়তো সেই আলোচনাটা অতটা যেতে চাইছি না, যে ভারতীয় লিগ এবার যে লিগ হয়েছে কিভাবে হয়েছে, এটা তো একটা শর্ট ফর্ম লিগ, 13টা ম্যাচের। একদমই তাই, এবং এই লিগটা এমন ভাবে হয়েছে একটা কোন রকমের দায় সামলানোর মতো। কল্যাণ চৌবে, ভারতীয় ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট, তিনি নিজের দায়িত্ব খুব বেশি পালন করতে পেরেছেন বলে অন্তত পক্ষে আমার মনে হয় না। বিজেপির একটা আশীর্বাদ তার উপর ছিল, কিন্তু সেই আশীর্বাদ তিনি পুরোপুরি কাজে লাগাতে পেরেছেন বলে আমার মনে হচ্ছে না। সেটা তো অবশ্যই, কারণ আমরা শেষ মুহূর্তে দেখেছি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, তার কাছেও কোথাও ভারতীয় ফুটবল ফেডারেশন কোথাও কিছু একটা কড়া বার্তা পায় এই যখন এই লিগটা শুরু হয়নি। আমরা অনেক টালমাটাল দেখেছিলাম, যদিও হয়েছে শেষমেশ লড়াইতে বাংলার দুই প্রধান, এটাই সবচেয়ে বড় বিষয়। এবং আমরা মুখিয়ে আছি সবচেয়ে বড় যেটার জন্য, সেটা হলো আগামী দিনে কি হবে, আগামী দিনে যে ম্যাচটি হবে কিশোর ভারতী এবং যুব ভারতী একই সময় রাত্রে সন্ধ্যে 7:30টায় খেলা শুরু, এবং সন্ধ্যে 7:30টায় যে খেলা শুরু, সেক্ষেত্রে দুটি দলকেই চাপের মধ্যে পড়তে হবে,
ইতিমধ্যে ইস্টবেঙ্গল দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইন্টারকাশি যেহেতু ম্যাচটির হোস্ট, তাই তারা সব দায়িত্ব সামলাবে। অন্যদিকে মোহনবাগান এবং দিল্লি একাদশের খেলায় মোহনবাগান দায়িত্ব সামলাবে। সুতরাং এই ম্যাচটি ঘিরে যে উন্মাদনা, সেই উন্মাদনার রেশ কলকাতার পক্ষে পড়বে, সে কথা আমরা আরাম বলতে পারি। এবং সত্যি কথা বলতে কি, মোহনবাগান ইস্টবেঙ্গল এইরকম অবস্থায় লিগের খেতাবের কাছাকাছি জায়গায় কখনো না, এই লড়াই মানে আমার মনে হয় শেষ 2003-4 দেখা গেছিল, আইএসএলও দেখা যায়নি। আইএসএল প্রথমবার এরকম দেখা যাচ্ছে যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে এগিয়ে যাচ্ছে, বা দুজনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই লড়াই, এই যে প্রতিপক্ষ লড়াই, যেটা বাংলার মানুষ দেখে আনন্দ পায়, সেই লড়াই হয়তো বহু বছর পর দুই ক্লাবের সমর্থকই দেখতে পাচ্ছে। আমাদের বারবার করে ইনফোপাস বেঙ্গলের পক্ষ থেকে আমরা দুই দলের জন্য বেস্ট উইশ রাখবো যে তারা দুজনেই শেষ ম্যাচটা জয় পাক, এবং দেখা যাক কে শেষ ট্রফি নিয়ে শেষ হাসি আসে। তবুও বলবো, দেখুন মোহনবাগান গতবারও চ্যাম্পিয়ন হয়েছে, সেই দিকে আমাদের একটা লক্ষ্য থাকবে। এবং অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কি করলো। তার কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া বাঙালি বাঁচে না, বাঙালির রক্তে মজ্জায় মোহনবাগান ইস্টবেঙ্গল রয়েছে। শুধু একটা কথা বলতেন, 70 মিনিট, তখন 70 মিনিটের খেলা ছিল, 70 মিনিটে বাঙালি দুভাগে ভাগ হয়ে যাবে, একদিকে থাকবে বাঙালরা, একদিকে থাকবে ঘটিরা। উনি সব সিদ্ধ ভঙ্গিতে বলতেন। কিন্তু আমরা বলতে পারি যে বাঙাল ঘটি নয়, সেদিন বাঙালির জয়। বাঙালির জয় আমরা দেখার জন্য অপেক্ষা করতে থাকবো। এবং মোহনবাগান ইস্টবেঙ্গল জিতলে আমরা সমস্ত দুই দলকেই সমর্থন জানাবো। যদিও ইস্টবেঙ্গল জিতলে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হোক বা মোহনবাগান চ্যাম্পিয়ন হোক, যেই হোক না কেন, বাঙালির জয় হবে সে বিষয়ে বলতে পারবো। সেই অপেক্ষাতে আমরা থাকবো যে সেদিনকার ইলিশ মাছ না চিংড়ি মাছ, কোন লড়াইতে কে এগিয়ে যায়। 22 বছরের খরা কাটিয়ে কি ইস্টবেঙ্গল তার ঘরে ট্রফি তুলবে, দেখতে থাকবো সেই দিকে। আর ওদিকে নাকি মোহনবাগান দ্বিতীয়বারের জন্য আবার চ্যাম্পিয়ন হবে। সেই সমস্ত কিছু নিয়ে আমরা আবার ফিরে আসবো আগামী একটি এপিসোডে। অবশ্যই আপনাদেরকে সঙ্গে থাকতে বলবো। আপনারা দেখতে থাকুন ইনফোপাস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ। একদম তাই। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।